উম এই মেয়ে চুপচাপ বসে থাকো, বেশি নড়াচড়া করবে না। পাশ থেকে অপর আর একটা লোক বলল, বসো, কখন আসবে? আর আধ ঘন্টার মধ্যেই চলে আসবে। উম উম উফ, জ্বালাতন করে ছাড়লো দেখছি মেয়েটা। প্রথম লোকটি, মুখের বাঁধন খুলে দিই বরং, দেখি কি বলে। দ্বিতীয় লোকটি, বসো, কিছু বলবে না তো? আরে আমরা তো শুধু মুখের বাঁধন খুলব। তাহলে তাই কর। এরপর মেয়েটির মুখের বাঁধন খুলে দিল। খুলে দেবার সাথে সাথে মেয়েটি চেঁচিয়ে বলে উঠল, এই কে তোরা? আমাকে এইভাবে বেঁধে রাখার সাহস কি করে হলো? জানিস তোরা আমি কে? একবার এখান থেকে ছাড়া পায় এক একটাকে যদি জেলের ভাত না খাওয়াতে পারি তো আমার নাম তিথি নয়, দেখে নিস। উফ, কান ঝালাপালা করে দিল মেয়েটা। এই জন্য আমি এর মুখটা খুলতে চাইছিলাম না। দেখলি তো, আমি কি জানতাম নাকি এত বকবক করবে? অসহায় মুখে বলল দ্বিতীয় লোকটি। এই আমার হাতের বাঁধন খোল জলদি। উফ, হাতটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে রে। আরে মুখ পোড়া বাদর, খুল না তাড়াতাড়ি আমার হাতটা। দেখুন ম্যাডাম, আপনি চুপচাপ একটু বসে থাকুন। আমাদের বস এক্ষুনি আসবে। আর হাতের বাঁধন খোলার পারমিশন আমাদের নেই। তাই বলছি নিজের ভালোর জন্য চুপচাপ থাকুন। এই কে রে তোদের বস? একবার শুধু আমার হাত আর চোখের বাঁধনটা একবার খুলে দেখ শুধু। তারপর দেখ তোর কি করি। তোদের বস, সাথে তোদের এমন হাল করব না যে 10 দিন বেড থেকে উঠতে পারবি না। ক্যারাটে চ্যাম্পিয়ন আমি, ব্ল্যাক বেল্ট পেয়েছি আমি। আর কিছু বলার আগেই প্রথম লোকটার ফোনের রিংটোন বেজে উঠল। ফোনটা ধরে কিছুক্ষণ কথা বলার পর দ্বিতীয় লোকটিকে বলল, রাফি বসু চলে এসেছে, এক্ষুনি এই মেয়েটার মুখ টেপটা লাগিয়ে দে। এরপর মুখের টেপটা লাগিয়ে দিল। কিছুক্ষণ পর নিলয় চৌধুরী ঘরে প্রবেশ করল। নিলয় চৌধুরী সম্পর্কে বিস্তারিত জেনে নিন একবার। নিলয় চৌধুরী দা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র ওনার। বাবা মা ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। 6 ফিট লম্বা, গায়ের রং ফর্সা, চুলগুলো সিল্কি, কপাল ছুঁয়ে যায়, বয়স 26, ঠোঁটের রং টকটকে লাল, দেখলে মনে হবে যেন কেউ লিপস্টিক পরিয়ে দিয়েছে। প্রচণ্ড বদমেজাজি এবং রাগী স্বভাবের লোক। যেটা একবার চাই সেটা নিয়েই ছাড়ে যে কোনো মূল্যে। সবসময় অ্যাটিটিউড নিয়ে ঘুরে বেড়ায়। তার এই কিলার মার্কা রূপ দেখে সব মেয়েরাই ঘায়েল। নিলয় চৌধুরী এই রূপটার সাথে সবাই পরিচিত হলেও আরও একটি রূপের সাথে খুব কম সংখ্যক মানুষই পরিচিত। আর সেটা হলো নিলয় চৌধুরী আন্ডারওয়ার্ল্ড, একজন নামকরা মাফিয়া। দেশের যেখানে যেখানে কালোবাজারি, নারী পাচার, ড্রাগ সাপ্লাই ইত্যাদি হয় সেখানে তার দলের লোকেরা গিয়ে সেই সব ক্রিমিনালদের তুলে আনে এবং নিলয় নিজের হাতে তাদের শাস্তি দেয়। এমনকি কালোবাজারি সাথে যুক্ত মন্ত্রীরাও নিলয়কে দেখে ভয় কাঠ হয়ে থাকে। সবাই জানে নিলয়ের পাওয়ার কতটা, তাই কেউ কিছু বলে না। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে নিলয় এবং তার লোকেরা সব সময় রুখে দাঁড়িয়েছে এবং অন্যায়কারীদের শাস্তি দিয়ে এসেছে। চলুন দেখা যাক কেন নিলয় তিথিকে ধরে এনেছে। নিলয় ঘরে ঢুকে দেখল একটা 16 থেকে 17 বয়সী মেয়ে চেয়ারে চোখ মুখ হাত বাঁধা অবস্থায় বসে আছে। পরনে তার বেবি পিঙ্ক কালারের বারবি আঁকা টি শার্ট আর 3/4 জিন্সের প্যান্ট, দুই দিকে চুল বাঁধা। চুলগুলো বেশ লম্বা লম্বা। মেয়েটাকে দেখা মাত্রই নিলয় রেগে গিয়ে লোকগুলোর দিকে তাকালো আর বলল, একটা কাজও ঠিক করে করতে পারিস না তোরা? আমি কাকে ধরে আনতে বলেছিলাম? আর কাকে ধরে এনেছিস তোরা? একটা বাচ্চা মেয়েকে। আমি তোদেরকে মিনিস্টারের মেয়েকে ধরে আনতে বলেছিলাম, একটা বাচ্চা মেয়েকে নয়। রেগে চিল্লিয়ে বলল নিলয়, স্যার এইটাই তো মিনিস্টারের মেয়ে। ভয়ে ভয়ে রাফি বলল, তোদের মাথা, ছবিটা ভালোভাবে দেখেছিস? মানে আসলে কি মানে করছি, সত্যি কথাটা বল। হারিয়া, আসলে স্যার ছবিটা না হারিয়ে গিয়েছিল। কিন্তু আপনি তো বলেছিলেন যে পার্কের পাশে যে মেয়েটা একটা লাল রঙের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকবে সেটাই মিনিস্টারের মেয়ে। জাস্ট শাট আপ। তোদের কোন একটা কমন সেন্স নেই? লাল ব্যাগ যার কাছে থাকবে সেটাই হবে মিনিস্টারের মেয়ে। গাধা একটা। রেগে চিল্লিয়ে বলল নিলয়। সরি স্যার, এখন কি হবে? একে কি ওখানে রেখে আসব?
না, এখন একে ছাড়লে প্রবলেম হতে পারে। আগে আসল মেয়েটাকে তুলে নিয়ে আয়, তারপর কেসটা সলভ হলে একে ছাড়া হবে, না হলে প্রবলেম হয়ে যেতে পারে। তাহলে স্যার ওই মেয়েটাকে কি করব? কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করল নিলয়। তারপর বলল, একে আমাদের ঘরের গেস্ট রুমে শিফট কর, আর আসল মেয়েটাকে ধরে এনে এই ঘরে বেঁধে রাখো। এদের একসাথে রাখলে রিস্ক হয়ে যাবে। এই বলে নিলয় চলে গেল। নিলয়ের কথা মতো মেয়েটাকে নিলয়ের বাড়ির গেস্ট রুমে নিয়ে গিয়ে রেখে দিল। তারপর তারা মিনিস্টারের মেয়েকে ধরে এনে আবার ওই রুমে বেঁধে রাখল। অবশ্য এবার কোনো ভুল হয়নি তাদের, কারণ নিলয় তাদের ফোনে মেয়েটির ছবি দিয়ে দিয়েছিল। এদিকে তিথি চোখ, মুখ, হাত বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে, আর মনে মনে হাজারটা গালি দিচ্ছে সেই সব লোকেদের যারা তাকে এখানে বন্দি করে রেখেছে। রাত 12টায় নিলয় ঘরে ফিরে নিজের রুমে প্রবেশ করতে যাবে কি পাশের গেস্ট রুম থেকে গোঙানির আওয়াজ শুনতে পেল। আওয়াজটাকে অনুসরণ করে গেস্ট রুমের দিকে গিয়ে দরজা খুলল, তারপর লাইট জ্বালিয়ে দেখল যে তিথি হাত পা ছটফট করছে আর গোঙানির আওয়াজ বের করছে। নিলয় মনে মনে ভাবল, ইস, মেয়েটার কথা আমি একদম ভুলে গিয়েছিলাম। এই বলে নিলয় তিথির সামনে বসল এবং তিথির মুখের বাঁধন খুলে দিল। খুলে দিবার সাথে সাথে তিথি চেঁচিয়ে উঠল, কোন গন্ডার, হাতি, বাদর, ইঁদুর, টিকটিকি আমাকে ধরে এনেছিস? সেই কখন থেকে আমাকে বেঁধে রেখেছিস? না আমাকে বাড়ি যেতে দিচ্ছিস আর না আমাকে খেতে দিচ্ছিস। শালা, খিদেতে আমার পেটে ধুম ধুম আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছিস না? তিথির এরকম কথা শুনে নিলয় ভ্যাবাচাকা খেয়ে গেল। তারপর মনে মনে ভাবল, সত্যি তো, আমি তো একদমই ভুলে গিয়েছিলাম খাবার কথা। কিন্তু তিথির পরবর্তী কথা শুনে নিলয় মুহূর্তেই রেগে যায়। এই বাদুর, তোদের বশ কোথায় রে? তাকে তো আমি নর্দমায় চোবাব। আমি শুনেছি তার সব কথা। আমাকে ভুলভাবে ধরে এনে আবার আমাকে বেঁধে রেখেছে। যদি না আমি তাকে জেলের ভাত খাওয়াতে পারি তো আমার নামও তিথি নয়। এই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি আমাকে জেলের ভাত খাওয়াবে? তুমি জানো আমি কে? রেগে চিল্লিয়ে নিলয় বলল। তিথি এমন হুঙ্কার শুনে কিছুটা ভয় পেয়ে গিয়েছিল, তারপর আবার নিজেকে সামলিয়ে বলল, নিজেই নিজের নাম জানে না, আবার আমাকে জিজ্ঞাসা করছে তিনি কে? আগে তুই বল, তুই কি জানিস আমি কে? আমি হলাম তিথি, তিথি আহমেদ। ক্যারাটে জানি, ব্ল্যাক বেল্ট আছে আমার। একবার শুধু আমার হাতের বাঁধন খুলে দে, তারপর দেখ তোর কি হাল করি। কিছুটা ভাব নিয়ে বলল। নিলয় তো হা হয়ে গেল কিছুক্ষণ এর জন্যে। তারপর কিছু বলতে যাবে কি এমন সময়ে নিলয়ের ফোনের রিংটোন বেজে উঠল। একবার তিথির দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করল। ফোনের অপর পাশ থেকে রাফি বলল, স্যার, মিনিস্টারের মেয়ে বলছে তার নাকি খুব গরম লাগছে, এখানে নাকি এসির ব্যবস্থা করতে হবে, নইলে সে খাবে না। তাই নাকি? কিছুটা বাঁকা হেসে নিলয় বলল, আজকে রাতে তার জন্য যে খাবারের ব্যবস্থা করেছিস সেটা বরং তোরা খেয়ে নে। তাকে দিতে হবে না, একদিন না খেয়ে থাক, তাহলেই বুঝবে কত ধানে কত চাল। বলে ফোনটা রেখে দিল নিলয়। তারপর তিথির দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, শোনো ভালো করে আমার কথা। এখানে থাকতে হলে চুপচাপ থাকবে, আমার কথা শুনবে, নইলে তোমার অবস্থাও মিনিস্টারের মেয়ের মতো হবে। ইস দ্যাট ক্লিয়ার? কিছুটা রেগে নিলয় বলল, আরে রাগ তোর ক্লিয়ার ফ্লিয়ার। চুপচাপ খেতে দে, আমার খুব খিদে পেয়েছে। না খেতে দিতে পারলে না তোর যা অবস্থা করব তুই নিজেও ভাবতে পারবি না। কিছুটা রাগের অভিনয় করে তিথি বলল, এই মেয়ে, কখন থেকে তুমি আমাকে তুই তুই করে বলে যাচ্ছ? মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতাটুকু তুমি শেখোনি। বাড়ির লোক তোমাকে কি শিখিয়েছে? রেগে নিলয় বলল, ভালো মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা বাড়ির লোক শিখিয়েছে, কিন্তু একজন কিডন্যাপারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা বাড়ির লোক আমাকে শেখায়নি। ঠিক আছে, বয়স কত আগে শুনি। মানে আমার বয়স জেনে তুমি কি করবে? কিছুটা ভ্যাবাচাকা খেয়ে নিলয় বলল, আরে গাধু, আগে জেনে নেব না তুই আমার থেকে কত বড়, তারপরে তো তোকে তুমি করে বলবো। শোন, যদি তুই আমার বয়সের থেকে 3 বছরের বড় হস
তাহলে তোকে আমি তুই করেই বলবো। আর যদি তার থেকেও বেশি বড় হস তাহলে আমি তোকে তুমি করেই বলবো। এবার খুশি নিলয় তিথির কথা শুনে কি রিয়াক্ট করবে কিছু ভেবেই পাচ্ছে না। তাই কিছুক্ষণ তিথির দিকে তাকালো, তারপরে বলল, তুমি আমার বয়স জেনে তারপরে আমাকে তুমি করে বলবে? ভ্যাবলাকান্তর মতো তাকিয়ে থাকলো নিলয় তিথির দিকে। উফ পোলা তো দেখছি বকর বকর করেই যাচ্ছে। তোর বয়স বলতে ইচ্ছা করলে বল, নইলে তুই থাক। আমার খুব খিদে পাচ্ছে, খাবার ব্যবস্থা জলদি কর। এই মেয়ে চুপচাপ বসে থাকো, আমি এক্ষুনি খাবার ব্যবস্থা করছি। আর আমার বয়স 26, তোমার থেকে আমি গুনে গুনে 8 থেকে 9 বছরের বড় তো হবি। তুমি আমাকে তুমি করেই ডাকবে। ভয়ে চিৎকার করা মুখ, এত বড় আপনি? আমার তো মোটে 17 বছর বয়স। বিরক্ত মুখ, আজ থেকে আপনাকে আপনি করেই ডাকতে হবে। এত বড় একজন মানুষকে তুই করে বা তুমি করে ডাকা উচিত নয়। অতটাও বেশি বয়স নয় আমার। বিরক্ত মুখ। এই বলে নিলয় আবার ফোন হাতে নিল এবং একজনকে ফোন করে বলল যে, শোনো, গেস্টরুমে ডিনারটা পাঠিয়ে দাও। হারি আপ। এই বলে নিলয় নিজের রুমে চলে গেল, গেস্ট রুমের দরজাটা বন্ধ করে। তারপর সেখান থেকে ফ্রেশ হয়ে গেস্ট রুমের উদ্দেশ্যে চলে গেল। গিয়ে দেখল সার্ভেন্ট প্লেট হাতে দাঁড়িয়ে আছে দরজার পাশে। নিলয় সার্ভেন্টের হাত থেকে প্লেটটা নিল এবং দরজাটা খুলে ভিতরে প্রবেশ করল। তারপর তিথির সামনে খাবারটা রেখে তিথিকে বলল, নাও, খেয়ে নাও। এই আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন বলুন তো? কেন? কিছুটা অবাক হয়ে নিলয় উত্তর দিল, এত বড় ধামসা ছেলে হয়েও এইটুকুনি কমন সেন্স নেই যে হাত পা চোখের বাঁধন না খুললে খাবার খাবে কি করে মানুষ? আর তাছাড়া হ্যান্ডওয়াশ দিয়ে হাত না ধুয়ে খাবার খেতে নেই আপনি জানেন না? এই আপনার মতলব কি বলুন তো? আপনি কি চান আমার করোনা ভাইরাস হোক? উফ, কি মেয়ে রে বাবা, আমাকে একদিনেই পাগল করে ছাড়ল। এই মেয়ে, চুপ করে থাকতে পারো না? আমি খুলে দিচ্ছি তোমার হাতের বাঁধন, পায়ের বাঁধন। দয়া করে একটু চুপ করো, যত্তসব ভালো লাগে না। দাঁতে দাঁত চেপে বলল নিলয়, এইসব লোকেদের কাজে রাখতে আছে নাকি? ভুলভাল মানুষকে তুলে আনে আর যত প্যারা আমাকে পোয়াতে হয় যত্তসব। এই বলে নিলয় তিথির হাতের বাঁধন এবং পায়ের বাঁধন খুলে দিল। সবার শেষে চোখের বাঁধন খুলে তিথির দিকে তাকিয়ে নিলয় হা হয়ে গেল, এমনও মেয়ে হয়। নিলয় তো খেয়ালই করেনি এতক্ষণ যে তার সামনে জলজ্যান্ত একটা মায়াপরী বসে আছে। হরিণীর মতো কাজল নয়না দুটি চোখ, আর্চ করা ভ্রু যেন চোখের উজ্জ্বলতা আরো বাড়িয়ে দিচ্ছে। তার গভীর চোখের রহস্য ভেদ করা যেন সাধারণ মানুষের কাম্য নয়। দুধে আলতা গায়ের রঙে যেন উপচে পড়ছে তার সৌন্দর্য। আর ডান গালে, ঠোঁটের নিচে মাঝ বরাবর জায়গার আর গলার নিচের তিলটা যেন তার সৌন্দর্যকে আরো এক ধাপ উপরে নিয়ে গিয়েছে। দুদিকে বাঁধা ঘন কালো কেশরাশি, বসা অবস্থাতেই কোমর ছুঁয়ে যাচ্ছে। উফি, কোন রাজ্যের মায়াপরীকে আমি দেখছি! আমি যে হারিয়ে যাচ্ছি তার এই মায়ামো চেহারায়। চোখে মুখে এখনো তার বাচ্চা বাচ্চা ছাপটা রয়েই গেছে। কতই বা হবে বয়স তার, 16 কিংবা 17। আমি যে প্রথম দেখাতেই তার মায়ার জালে আটকে পড়ছি। যে মায়া থেকে নিস্তার পাওয়া অতটাও সহজ হবে বলে মনে হচ্ছে না। নিলয় এক ধ্যানে তিথির দিকে তাকিয়ে এইসব কথা ভেবছিল। তিথির ডাকে তার ধ্যান ভাঙ্গল। আর ও মশাই, আপনি কোথায় হারিয়ে গেলেন? আমার মুখে কি সিনেমা দেখতে পাচ্ছেন যে এরকম ক্যাবলাকান্তের মতো তাকিয়ে আছেন আমার দিকে? জানি আমি দেখতে সুন্দর, সবাই তাই বলে আমাকে। কিছুটা ভাব নিয়ে তিথি বলল, কি তুমি আর সুন্দর? হাউ ফানি! নিজের রূপটা নিয়ে একবার আয়নায় ভালো করে তাকাও। আর কি বললা তুমি? আমি ক্যাবলাকান্ত? ওকে, নো খাওয়া দাওয়া, ঘুমাও তুমি, শুধু পানি খেয়ে যত্তসব। এই বলে নিলয় উঠে দাঁড়িয়ে খাবারের প্লেটটা হাতে নিতে যাবে কি তখনই তিথি খাবারের প্লেটটা ছো মেরে নিয়ে নিল আর বলল, সরি, আর হবে না। বিশ্বাস করুন, পেটের মধ্যে অলরেডি 4 বার ইঁদুর দৌড় হয়ে গেছে। আমি আর চাই না ইঁদুর দৌড়াক আমার পেটে। আমার খুব খিদে পেয়েছে। ওয়াশরুমটা কোথায় একটু বলবেন প্লিজ? নিলয় হাতের ইশারায় ওয়াশরুমটা দেখিয়ে দিল। তারপর তিথি ঘরের সাথে লাগোয়া ওয়াশরুমের দিকে এগিয়ে গেল।
তারপর ফ্রেশ হয়ে খেতে বসলো আর নিলয় সোফায় বসে তিথিকে দেখতে লাগলো। আর মনে মনে ভাবতে লাগলো কি আছে তোমার মধ্যে যে একদিনেই এক মুহূর্তের মধ্যে নিলয় চৌধুরীকে বশ করে নিলে। এই কথাগুলো ভেবেই নিলয় নিজের মনে হেসে ফেলল। যে নিলয়ের মনে অনুভূতির ছিটাফুঁটো ছিল না, সেই নিলয়কে এই মেয়ে তার মায়ার জালে ফেলে দিল, তাও আবার একদিনেই, ভাবা যায়। যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। তারপর তিথির খাওয়া হলে প্লেটটা হাতে নিয়ে নিলয় সবেমাত্র বেরোতে যাবে কি, তিথি পিছন থেকে নিলয়কে ডাক দিল। শুনুন একটু। হোয়াট? দেখো তোমার ফালতু কথা শোনার জন্য এখন আমার সময় নেই। আই এম টু টায়ার্ড, সো লেটস স্লিপ। প্লিজ 2 মিনিট একটু শুনুন আমার কথা। জলদি বলো। ইউ হ্যাভ অনলি 5 মিনিটস। বলছি কি আপনার গুন্ডাগুলোতে 1 নম্বরে বলদ মার্কা, ভুল করে একটা ভালো বাচ্চা মেয়েকে তুলে এনেছে। তার ওপর সারা দিন খেতে দেয়নি, এই রাত দুপুরে খেতে দিলেন আপনি। বলছি কি আমার বাড়ির লোকও তো টেনশন করছে আমাকে নিয়ে, তাই না? আমাকে একটু বাড়িতে পৌঁছে দেন না দয়া করে। প্রমিস করছি আমি কাউকে বলবো না যে আপনারা কিডন্যাপার নামের কলঙ্ক, একটা কিডন্যাপও আপনারা ঠিক মতো করতে পারেন না। আর যেন কেউ আপনাদের ঘুষ দিয়ে কিডন্যাপ করানোর জন্য ফালতু টাকা নষ্ট না করে। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। এক নিঃশ্বাসে কথাগুলো বলল তিথি। জাস্ট শাট আপ। প্রচণ্ড রেগে চিল্লিয়ে বলল নিলয়, নো মোর ওয়ার্ডস। কোথাও যাওয়া হবে না তোমার, যতক্ষণ না আমার কাজ সাকসেসফুল হচ্ছে। ডু ই হিয়ার হোয়াট আই সে? হ্যাঁ হ্যাঁ শুনেছি সব শুনেছি। ঠিক আছে আমি এখানেই থাকবো, চিন্তা নেই আপনার। প্রচণ্ড ভয়ে তিথি বলল। আসলে তিথি বুঝতে পারিনি নিলয় এতটা রেগে যাবে। চোখ বাঁধা অবস্থায় যখন নিলয়ের কথা শুনছিল তখন অতটাও ভয় লাগেনি তিথির। কিন্তু সামনাসামনি নিলয়ের রক্তিম লাল চোখ দেখে মুহূর্তেই নারীর হাওয়া ফুস হয়ে গেছে। নিলয় আর কিছু না বলে রুমের দরজা বাইরে থেকে লক করে নিজের রুমে চলে গেল। এইদিকে তিথি কি করবে ভেবে না পেয়ে ঘুমিয়ে পড়ল বেডের উপর। সকালবেলা নিলয় ঘুম থেকে উঠে অবাক হয়ে গেল। চলবে।